সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় কুমার হাওলাদার, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আজকের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের অধ্যায় 4 এর শব্দ এবং পদ, এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। বাংলা ব্যাকরণ সবার কাছে একটু ভীতির বিষয়। আসলে মনোযোগ দিয়ে যদি তোমরা শ্রবণ করো তাহলে এটা ভীতির কিছুই না। এটা বরং ইংরেজির থেকে অত কঠিন নয়। যদি তুমি, যেহেতু আমরা বাঙালি, আমাদের বাংলা গ্রামার শিখতে হবে, না যেহেতু তোমরা ভালোভাবে কোনো বিষয় লিখতে পারবে না। একটা চিঠি লিখতে গেলে, একটা রচনা লিখতে গেলে, অথবা কোনো একটা অনুচ্ছেদ লিখতে গেলে তোমরা ভালোভাবে লিখতে পারবে না, সেখানে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য বাংলা বিষয়টাকে তোমরা কখনো অবহেলা করবে না, এবং মনোযোগ দিয়ে যদি আজকে লেকচারটি শোনো তাহলে তোমরা নতুন কিছু জানতে পারবে। তাই তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আমার লেকচারটি শ্রবণ করো। আজকে এই বাংলা দ্বিতীয় অধ্যায় 4 এর, অর্থাৎ তোমাদের বইতে পরিচ্ছেদ 4, সেই পরিচ্ছেদে শব্দ এবং পদ এই শিরোনামে আলোচনা রয়েছে। এই এই সিলেবাসের কিছু অংশ বোর্ড কর্তৃক কিছু অংশ শর্টকাট করার জন্য, যেগুলো শুধু এবার বোর্ডে পরীক্ষায় অন্তর্ভুক্ত রয়েছে, শুধু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি শব্দ। এই শব্দ কি? অর্থাৎ শব্দ কতগুলো চিহ্ন বা বর্ণ একত্র হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে আমরা শব্দ বলতে পারি। আর পদ কি? তোমরা ছোটবেলা থেকে জেনে এসছো যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। সেটা ঠিক আছে সংজ্ঞা, কিন্তু এখন তোমাদের ওই সংজ্ঞার সাথে আরেকটু সংযোজন করি, অর্থাৎ বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকে পদ বলে। এই সংজ্ঞাটা তোমাদের বইতে বলা আছে। আগের যেটা সংজ্ঞা পড়েছো সেটাও ভুল নয়, এবং এই সংজ্ঞাটা মনে হয় আরো একটু বেশি গ্রহণযোগ্য। যে বিভক্তিযুক্ত, বিভক্তি হলো যে শব্দের শেষে কিছু চিহ্ন বা বর্ণ যুক্ত হয়, তাকে বলা হয় বিভক্তি। এই বিভক্তি যুক্ত শব্দকেই পদ বলে। তাহলে তাহলে শব্দ আর পদ নিয়ে তোমাদের একটু আলোকপাত করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই শব্দ যদি অর্থ না থাকে, অর্থাৎ অর্থই হলো শব্দের প্রাণ, যদি অর্থ না থাকে সেটা কোনো শব্দ হতে পারে না। এবার এই আলোচনার প্রথমেই তোমাদের রয়েছে লিঙ্গ নিয়ে আলোচনা রয়েছে। তোমরা জানো যে লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। এই লিঙ্গ দ্বারা পুরুষ, স্ত্রী এবং উভয়ই এবং জড় পদার্থকে বোঝায়। এরকম 4 প্রকার লিঙ্গ আমাদের পাঠ্যসূচিতে রয়েছে। আমরা জানি লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। পুংলিঙ্গর মধ্যে পুরুষবাচক শব্দ যেমন রহিম, গুণবান, এরে বাছুর, এরকম অসংখ্য শব্দ পুংলিঙ্গের মধ্যে রয়েছে। স্ত্রীলিঙ্গের মধ্যে রয়েছে রহিমা, গুণবতী, বকনা বাছুর, এরকম আরো অসংখ্য শয়ে শয়ে শব্দ রয়েছে স্ত্রীলিঙ্গে। ক্লীবলিঙ্গ হলো সেই লিঙ্গ যার কোনো প্রাণ নেই, জড় পদার্থ। অর্থাৎ তোমার ঘরের ভিতরে টেবিল, চেয়ার, খাট, আলনা, আলমারি, ফ্যান, এরকম যত শব্দ রয়েছে সবই ক্লীবলিঙ্গের ভিতরে। এরপরে আসি উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ বলতে বোঝায় এমন এক শব্দ যা দিয়ে পুরুষও বোঝাতে পারে, স্ত্রী জাতীয় বোঝাতে পারে। যেমন শিশু যখন আমরা বলবো তখন এটা ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে। সন্তান বললে যে আমার সন্তান ভালো আছে, এখানে আমরা বুঝি না যে তার ছেলে ভালো আছে না মেয়ে ভালো আছে, অর্থাৎ উভয় কি বোঝানো হয়েছে, এই মোটামুটি। এবং লিঙ্গ পরিবর্তন আছে, তোমরা সেটা বইতে দেখে নেবে, সেগুলো খুব সহজ ভাষায় দেওয়া আছে। এখানে যেটা আমি ছাত্রদের পড়াতে গিয়ে দেখছি যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের মধ্যে অনেক বিষয় আছে: সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, প্রযোজক, যৌগিক ক্রিয়া, সমাপিকা, অসমাপিকা ক্রিয়া। এই বিষয়গুলো ছাত্ররা বুঝতে পারে না, এই বিষয়গুলোকে অনেক কঠিন মনে করে। এই কঠিন বিষয়কে একটু সহজ করার জন্যই আজ তোমাদের এই ক্লাসটি নিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। প্রথমে আসি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া একদম সহজে মনে রাখার জন্য যে টেকনিক, শুধু সেটুকু নিয়ে আলোচনা করব। প্রথমে সমাপিকা ক্রিয়ার ব্যাখ্যার আগে একটু অসমাপিকা ক্রিয়ার বিষয়ে একটু আলোচনা করি, তাহলে সমাপিকা ক্রিয়া তোমরা বুঝে যাবে। ক্রিয়ার পদের সাথে যদি এ, তে, লে, এই তিনটে বর্ণ যদি কোনো ক্রিয়াপদের শেষে যুক্ত থাকে, তাহলে সেই ক্রিয়াপদটি হবে বলা হবে অসমাপিকা ক্রিয়া, যদি কোনো ক্রিয়াপদের সাথে যুক্ত থাকে। অর্থাৎ যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মরলে,
এটা অসমাপিক ক্রিয়া। তারপর ধরতে যদি বলি, সেটিও অসমাপিক ক্রিয়া। এবং সমাপিক ক্রিয়া হলো সে ক্রিয়া যে ক্রিয়ায় ক্রিয়াবাচক শব্দ শেষে কোনো এতেলে যুক্ত নেই, সেটাকে আমরা সমাপিক ক্রিয়া বলতে পারি। আর তো আরো একটা সংজ্ঞা আছে, যে ক্রিয়া দিয়ে বাক্য পরিসমাপ্তি হয় তাকেও সমাপিক ক্রিয়া বলে। যেমন আমরা যদি আমি একটা বাক্য, যেমন আমি বই পড়ি, পড়ি এটা সমাপিক ক্রিয়া। আমি বাড়ি যাই, এটাও সমাপিক ক্রিয়া। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এই পড়ি, যাই, আমি মাছ ধরি, এই যে ক্রিয়াপদের বাক্যগুলো, এর ভিতরে কোনো এতেলে যুক্ত নেই, সেজন্য এগুলো সমাপিক ক্রিয়া। আর যদি এতেলে যুক্ত থাকে, এই টেকনিকটা তোমরা অবশ্যই মনে রাখবে, তাহলে জীবনে অনেক যতদিন মনে থাকবে ততদিন তোমাদের অনেক কাজে আসবে। অর্থাৎ ক্রিয়ার সাথে যদি এতেলে যুক্ত থাকে তাকে আমরা অসমাপিক ক্রিয়া বলি। এরপর আমাদের আরো অনেক ক্রিয়াপদ আছে, একটু পরে তোমাদের সেগুলো আলোচনা করছি। এবার আসি ক্রিয়াপদ কর্ম কি। ক্রিয়াপদের মধ্যে একটা প্রধান আলোচ্য বিষয় হলো কর্ম, অর্থাৎ কাজ মানেই ক্রিয়া, তাই কর্ম তোমাকে চিনতে হবে। তোমরা খেয়াল করবে, কর্ম হলো ক্রিয়াকে, কোনো ক্রিয়াবাচক শব্দকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাই কর্ম। কি বা কাকে, কিসে বা কিসের ভিত্তিতে, কেন, এ জাতীয় কোনো কোশ্চেন করা যাবে না, শুধুমাত্র কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলে। তাহলে আমরা একটা বাক্য লিখি, আমি ভাত খাই। আমি ভাত খাই। তোমরা ক্রিয়াবাচক শব্দ হলো খাই, তাকে প্রশ্ন করো আমি 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 কি খাই, আমি কি খাই, উত্তরে কি আসবে? ভাত খাই। তাহলে ভাত হইলো কর্ম। তাহলে কি জানা গেল? ভাত হলো কর্ম। কেন কর্ম? আমি ক্রিয়ার কাছে প্রশ্ন করেছি আমি কি খাই, উত্তর পাওয়া গেছে ভাত, তাই ভাতটা হলো কর্ম। আবার অকর্মক ক্রিয়ার একটি বাক্য লক্ষ্য করো, আমি ভাতে খাই। এখানেও শুধু একটা একার যুক্ত হয়েছে, একটা বিভক্তি যুক্ত হয়েছে। খাই ক্রিয়ার কাছে আমি প্রশ্ন করি আমি ভাতে কি খাই, কোন উত্তর আছে? নেই। আমি ভাতে কি খাই? ভাতে তো আমি অনেক কিছু খেতে পারি। আমি ভাতে তরকারি খেতে পারি, ভাতে মাছ খেতে পারি, ভাতে মাংস খেতে পারি, কিন্তু এখানে তো কোনো উত্তর নেই যে আমি ভাতে কি খাই। তাই এটা অকর্মক ক্রিয়ার বাক্য, অর্থাৎ কোনো উত্তর মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাই না, সেজন্য এটা অকর্মক ক্রিয়া। তেমনি অনেক উদাহরণ আছে, যেমন মাখন রায় গান গায়, এটা কি সকর্মক না অকর্মক? তোমাদের প্রশ্ন থাকতে পারে। অথবা আমি তোমাদের কাছে প্রশ্ন করলাম যে মাখন রায় গান গায়, তোমরা প্রশ্ন করে দেখো ক্রিয়ার কাছে, গান গায়, মাখন রায় কি গায়, উত্তর আসে কি? গান গায়। তাহলে যদি কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, সেটাই হলো কর্ম। তাহলে মাখন রায় গান গায়, যে এই গানটা হলো তার কর্ম। এখন যদি আবার প্রশ্নটা এভাবে করা হয় যে মাখন রায় গানে গায়, একটা বিভক্তি এ বিভক্তি যুক্ত করে দিলাম, তখন কিন্তু আর মাখন রায় কি গায়, গানে কি গায়, অথবা মাখন রায় গানে, এই জাতীয় কোনো কোশ্চেন করলে, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কোনো উত্তরই পাই না, মাখন রায় গানে কি গায়, কোন উত্তর নেই। তাই মাখন রায় গান গায় সেটা সকর্মক, মাখন রায় গানে গায় সেটা হলো অকর্মক। তাহলে আশা করি তোমরা কর্ম এবং সকর্মক এবং অকর্মক বুঝতে পেরেছো। এরপরে ক্রিয়া আছে দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক। তোমার দ্বি কথার অর্থ হলো দুটি কর্ম থাকবে। যেমন একটা উদাহরণ, বাবা আমাকে কলম দিয়েছে, কলম দিয়েছে। প্রশ্ন করো বাবা আমাকে কি দিয়েছে, প্রথমে কি দ্বারা প্রশ্ন করো, কি দিয়েছে? কলম। তাহলে এটা একটা কর্ম। আচ্ছা, আর একটা প্রশ্ন করো কাকে দিয়েছে? আমাকে। তাহলে এটাও একটা কর্ম। তাহলে কয়টা কর্ম পেলাম আমরা? দুটি কর্ম পেলাম। একটা বাক্যে দুটি কর্ম থাকতেই পারে, আর কোনো বাক্যে কর্ম থাকতেই হবে এমন কোনো কথা নেই। না থাকলে অকর্মক, যদি একটা থাকে সকর্মক, যদি দুইটা থাকে তাহলে দ্বিকর্মক ক্রিয়া। এখন এখানে দ্বিকর্মক ক্রিয়ার এখানে বস্তুবাচকটা হলো কলম, এই কলমটা হলো বস্তুবাচক কর্ম। আর আমাকে এটা হলো ব্যক্তিবাচক কর্ম।
এখন এই বৃদ্ধিকর্ম ক্রিয়ার বাক্যের এই বস্তুবাচক কর্মটিকে বলে মুখ্য কর্ম, মুখ্য কর্ম। আর ব্যক্তিবাচক কর্মটিকে বলে এটাকে বলে গৌণ কর্ম, গৌণ কর্ম। মুখ্য কর্ম করার কারণ হলো যে বাবা আমাকে কি দিয়েছেন। তোমার দেখা যায় বন্ধু একটা যদি বাবা সুন্দর কলম কিনে দেয়, তা দেখা যায় তুমি শুধু মাত্র কলম নিয়েই তোমার বন্ধুরা বলতেছে কলমটা সুন্দর, কলমটা খুব ভালো, কলমটা কোথায় পেলি, আমাকে দে। সেজন্য কিন্তু এই কলমটাই হলো মুখ্য, আর আমি হইলাম গৌণ। আহ, 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 আমাকে আমাকে নিয়ে আমি কিনেছি বা আমার কথা নিয়ে কেউ কথাও বলবে না, বা কে দিয়েছে কলমটা সেটাও অনেক সময় কেউ জিজ্ঞাসা করে না, শুধু কলমটা নিয়েই সবার মাতামাতি। সেই জন্য বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তিকে বলা হয় গৌণ কর্ম। আর একটা আছে তোমাদের প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। প্রযোজক অর্থাৎ যে ক্রিয়াটি পরিচালনা করে, যে কাজটি পরিচালনা করে। একটা উদাহরণে আসি, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। পড়াচ্ছেন ক্রিয়াটার ধাতু হলো পর ধাতু থেকে আসছে, পর। তাহলে এই পড়াচ্ছেনটা হলো ক্রিয়া। আচ্ছা, কে পড়াচ্ছে প্রশ্ন করো? শিক্ষক। এই শিক্ষক হলো প্রযোজক অর্থাৎ ডিরেক্টর। শিক্ষক নির্দেশনা না দিলে ছাত্র এখানে পড়তে পারছে না, শিক্ষক এখানে প্রযোজক ভূমিকায়। আবার যদি বলি যে একজন পরিচালকের কথা মনে যে সবুজ পরিমণিকে নাচাচ্ছে, অর্থাৎ সবুজ হয়তো পরিচালক, সে পরিমণিকে যেভাবে নির্দেশনা দেবে সেভাবে পরিমণি নাচবে। তাহলে এখানে সবুজ হলো প্রযোজক, আর নাচাচ্ছে হলো ক্রিয়া, সেটা হলো প্রযোজক ক্রিয়া। তাই পড়াচ্ছেন ক্রিয়াটা এটা হলো প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। অর্থাৎ এখানে ছাত্ররা পড়ছে বটে, তারা হলো প্রযোজ্য কর্তা, আর শিক্ষক হলো প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা যদি সরাসরি কোনো কাজ সম্পন্ন করে তাকে আমরা প্রযোজক ক্রিয়ার বাক্য বলতে পারি। এই আরেকটি ক্রিয়া আছে, সেটা নিয়ে তোমাদের সাথে। আরেকটি ক্রিয়া হলো যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া তাকেই বলবো আমরা একটি ক্রিয়াবাচক শব্দের মধ্যে যদি একটি সমাপিকা একটি অসমাপিকা ক্রিয়া যুক্ত থাকে। অর্থাৎ একটি ক্রিয়ার মধ্যে যদি একটি সমাপিকা একটি অসমাপিকা, দুটা ক্রিয়া যদি থাকে কোনো বাক্যে, তবে একটা থাকবে সমাপিকা, একটা অসমাপিকা। অর্থাৎ একটা ক্রিয়াবাচক শব্দের সাথে এতেলে যুক্ত থাকবে, আর একটার সাথে যুক্ত থাকবে না। তাহলে তাহলে তাকে আমরা যৌগিক ক্রিয়া বলতে পারি। যেমন একটা উদাহরণ দেখো, সে পাশ করে গেল, সে পাশ করে গেল। এই করে দেখো, তোমরা আগেই বলেছি যে যে ক্রিয়ার সাথে এতেলে যুক্ত থাকে সেটা হলো অসমাপিক ক্রিয়া। তাই করেটা হলো, এটা হলো অসমাপিকা ক্রিয়া। আর দেখো এই গেলোর সাথে এতেলে যুক্ত নেই, তাহলে গেল হলো সমাপিকা ক্রিয়া, গেল হলো সমাপিকা ক্রিয়া। তাহলে এই করে হলো অসমাপিকা, গেল হলো সমাপিকা। এখন দেখো একটা ব্যক্তির মধ্যে দুটি ক্রিয়া, এই দুটি ক্রিয়া অবস্থান করছে। যদি একটা বাক্যে এরকম একটি সমাপিকা একটি অসমাপিকা ক্রিয়া যুক্ত থাকে, তাকে আমরা যৌগিক ক্রিয়া বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যৌগিক ক্রিয়া কি। এরপরে আলোচনা হলো ধাতুর প্রকারভেদ। ধাতু, তোমরা জানো ধাতু, খাতায় লিখে নাও, ক্রিয়ার মূলকে ধাতু বলে। ক্রিয়াবাচক যে কোনো একটা ক্রিয়ার, যেমন ক্রিয়ার মূলকে ধাতু বলে। ক্রিয়াবাচক যে কোনো শব্দ তার মূল অরিজিনকে হলো ধাতু বলে। যেমন আমরা যদি ক্রিয়া লিখি চলন্ত, একটা চলন্ত ক্রিয়াবাচক শব্দ লিখলাম, এটাকে ভাঙলে কি পাই? চল যোগ অন্ত। এখানে আমরা রুট চিহ্ন দেব, মানে ব্যাকরণিক চিহ্ন। এই চল হলো ধাতু, চল হলো ধাতু। তাহলে কি আমরা জানলাম কি? এই ক্রিয়াবাচক আর অন্ত প্রত্যয়। তাহলে আমরা জানলাম কি যে ক্রিয়ার মূলকে, এই যে ক্রিয়াবাচক শব্দটা এর আদি মূল হলো চল, এই চলটা হলো ধাতু, আর এটা অন্ত হলো প্রত্যয়। তাহলে ক্রিয়ার মূলকে ধাতু বলে। এই ধাতু তিন রকমের তোমাদের বইতে ধাতু আছে। একটা হলো মৌলিক ধাতু, তারপর সাধিত ধাতু,
একটা হলো যৌগিক ধাতু। মৌলিক ধাতু হলো সেই ধাতু, তোমরা মৌলিক পদার্থের সংজ্ঞায় যা পড়েছো যে যে পদার্থকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটা হলো মৌলিক পদার্থ। তাই ধাতুর সংজ্ঞাও একই, যে সব ধাতুকে আর ভাঙা যায় না। আসলে কোনো ক্রিয়া মূলকেই আর ভাঙা যায় না, ক্রিয়াবোধক শব্দটাকে ভাঙা যায়। যেমন চলন্তকে ভেঙে আমরা চল পেয়েছি, ধাতু। এই চলকে আর ভাঙা যায় না। তাহলে মৌলিক ধাতু হলো বলতে পারি চল, তারপর ধর, পর, কর ইত্যাদি। আরো অনেক মৌলিক ধাতু রয়েছে। আমাদের জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে চল, ধর, পর, মর হসন্ত থাকলে এগুলোর অগুলো উচ্চারণটা থাকবে না, যেমন চল উচ্চারণ করবে না কখনো। হসন্ত থাকলে সেখানে কাটিং হয়ে গিয়ে শুধুমাত্র চল, ধর, পর, মর, অর্থাৎ এগুলো ভাঙলে কিছুই আমরা পাই না। তাই এটি হলো মৌলিক ধাতু। এখন তোমাদের বইয়ের আলোচনা হিসেবে সাধিত ধাতুর হলো মৌলিক ধাতু সাধারণত বলতে পারি, এটা সবসময় এই সংজ্ঞাটা সর্বকালে গ্রহণযোগ্য না। সেটা হলো যে মৌলিক ধাতুর সাথে সাধারণত ইন জেনারেল আর কি আপত্যায় যোগ করলে সাধিত ধাতু পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি এই শব্দ প্রত্যেকটা শব্দের সাথে আযোগ করি, দেখো দেখো চলা, এটা সাধিত ধাতু। তারপর ধরা সাধিত, পড়া, করা ইত্যাদি। তাহলে কি পেলাম আমরা? এই যে মৌলিক ধাতু এর সাথে একটা আপত্যায় যোগ করেছি। তাহলে মৌলিক ধাতুর সাথে আপত্যায় যোগ করলে সাধিত ধাতু পাওয়া যায়। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। না পারলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কোনটুকু বুঝতে পারোনি। এরপর আসি যৌগিক ধাতু। এটার সংজ্ঞাটা হলো বিশেষণ বা ধনাত্মক অব্যয়। তো আবার বলছি, শব্দ তিনটা মনে রাখবা। বিশেষ্য মানে কোনো কিছুর নাম, বিশেষণ মানে দোষগুণ অবস্থা বোঝায় এমন শব্দ, আর ধনাত্মক অব্যয় হলো শব্দের অনুরণনে যেসব শব্দ হয়, যেমন হন হন, কল কল, ঝনঝন ইত্যাদি, এরকম শব্দ ধনাত্মক শব্দ। এর সাথে যদি হ, খা, পা, দি, সু এরকম শব্দ দেখো, হ, খা, পা, দি, সু, কর, ধর, দে, এরকম অসংখ্য যৌগিক ধাতুবাচক শব্দ রয়েছে। তাই বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে যদি হ, খা, পা, দি, সু, কর, ধর, দে ইত্যাদি যুক্ত থাকে তাকে আমরা যৌগিক বা সংযোগমূলক ধাতু বলতে পারি। যেমন ভালো হ, আমি বললাম ভালো, আমরা কাউকে বলি যে তুই ভালো হ, অনেক বন্ধুদেরকে তুই করে বলি যে ভালো হ। তাহলে ভালোটা হলো কি বিশেষণ, আর হ হলো ধাতু। তাহলে ভালো হ হলো তাহলে যৌগিক ধাতু। আবার দেখা পা, দেখা পা। তারপর হলো ধনাত্মক অব্যয় একটা উদাহরণ দিই, হন হন কর, হন হন কর। এই হন হন হলো ধনাত্মক অব্যয়। তাহলে এই দেখা পা, এরকম ভালো হওয়া, উত্তর দে, দেখা পা, মার খা, ভালো কর, মন্দ কর ইত্যাদি, এরকম শব্দের সাথে যদি দেখা, খা, পা, দি, সু, কর, কহ, কাট, গাহ এরকম অনেক অসংখ্য ধাতু রয়েছে, যেগুলো যদি যুক্ত থাকে তাকে আমরা যৌগিক বা সংযোগমূলক ধাতু বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব মৌলিক ধাতুর প্রকারভেদ নিয়ে। এবার তোমরা লক্ষ্য করো, মৌলিক ধাতু আবার তিন প্রকার: সংস্কৃত ধাতু, বাংলা ধাতু আর বিদেশি ধাতু। এই মৌলিক ধাতুর আবার তিনটা প্রকারভেদ রয়েছে তোমাদের পাঠ্য বইতে। প্রথমে আসি সংস্কৃত ধাতু। যেসব ধাতু উৎসমূল সংস্কৃত থেকে এসেছে, অর্থাৎ এগুলোর বাংলা বা অন্য কোনো বিদেশি ভাষায় উৎস খুঁজে পাওয়া যায় না, শুধুমাত্র সংস্কৃত ভাষাতেই এর আদিরূপ আমরা খুঁজে পাই, তাকে সংস্কৃত ধাতু বলে। যেমন সাধারণত মনে রাখার উপর যে যুক্তবর্ণগুলো সংস্কৃত ধাতু, যেগুলো দেখো যুক্তবর্ণ, কর্তব্য, দৃশ্য, হাস্য তিনটেই যুক্তবর্ণ। এগুলো ভাঙি ক্রিযোক্তব্য, ক্রি হলো সংস্কৃত ধাতু, আর দৃশ্য, দৃশ যোগ জ, দৃশ্য হলো সংস্কৃত ধাতু, হাস্য, হস যোগ জ, হাস্য, এটা তিনটাই এই যে ক্রি, দৃশ, হস এগুলোর আদিরূপ হলো সংস্কৃত। সেই জন্য এই শব্দগুলো সংস্কৃত এবং ধাতুগুলো সংস্কৃত। এবার আসি বাংলা ধাতু। তোমরা জানো যে সাধিত ধাতুই মূলত বাংলা ধাতু। যেসব ধাতু মৌলিক ধাতুর সাথে আযোগ করলে শব্দ হয় সেগুলো সাধারণত বাংলা ধাতু। শুধুমাত্র আযোগ করলে যদি হয়, যেমন করা, কর যোগা, পরা, পর যোগা, ধরা, ধর যোগা।
তাহলে করা, ধরা, পড়া, এগুলো হলো বাংলা ধাতু। আর বিদেশি কয়েকটা ধাতু আছে তোমাদের বইতে, যেগুলোর উৎসমূল বাংলা বা সংস্কৃতে পাওয়া যায় না, অর্থাৎ বিদেশি অন্য যে কোনো ভাষা থেকে এগুলো এসছে। অর্থাৎ বাংলাতেও বিভিন্ন রাজবংশের বিভিন্ন সময় বিভিন্ন শাসকরা শাসন করেছে, তারা কিছু কিছু শব্দ রেখে গিয়েছে, সেগুলোর আমরা আদিরূপ খুঁজতে গেলে বাংলা বা সংস্কৃত পাই না, সেগুলোই বিদেশি। যেমন টানা, টান জোকা, টান, টানা, এটা বিদেশি একটা ধাতু। খাটবে, খাট, যোগবে, খাটবে বিদেশি ধাতু। ধাতু অবশ্যই হসন্ত হবে। এবার বিজ্ঞানো, বিগড় যোগ আনো, এগুলো সবই বিদেশি ধাতু। এই ধাতুগুলোরও আমরা উৎসমূল বাংলায় পাই না, সেজন্য এগুলো বিদেশি ধাতু। এবার সর্বশেষে তোমাদের আরেকটি প্রকারভেদ আছে, সেটা হলো সাধিত ধাতু। তোমাদের বলছিলাম যে ধাতু তিন প্রকার, মৌলিক, সাধিত আর যৌগিক। তাহলে যৌগিকের কোনো প্রকারভেদ নাই, যৌগিকের যতটুকু আলোচনা করেছি ওইটুকু মনে রাখলেই হবে। আর মৌলিক ধাতু একটু আগে আলোচনা করেছি, এবং সাধিত ধাতু হলো নিয়ে এখন আলোচনা করবো, এটিও তিন প্রকার। আর সাধিত ধাতুও তিন প্রকার। প্রথমে আসি প্রযোজক ধাতু। এই প্রযোজক ক্রিয়ায় যে কথাগুলো বলেছিলাম সেটা ধাতুর ক্ষেত্রেও সত্য। যেমন সাপুরে, সাপুরে সাপ নাচাচ্ছে, নাচাচ্ছে, এই নাচাচ্ছে যে ক্রিয়াবাচক শব্দটা আদিরূপ হলো নাচ, নাচ, নয়াকার জয় হসন্ত, নাচ। তাহলে এখানে সাপ কিন্তু নিজে নিজে নাচতে জানে না, সে সাপুরে যেভাবে তাকে প্রশিক্ষণ দিয়েছে সেভাবেই নাচছে। অর্থাৎ সাপুরে হলো এখানে প্রযোজক কর্তা। তা প্রযোজক কর্তা যদি কোনো সরাসরি কোনো ক্রিয়াকে পরিচালিত করে, তাহলে সেটা হলো প্রযোজক ধাতু। তাহলে নাচাচ্ছে, এই নাচাচ্ছে হলো প্রযোজক ধাতুর ক্রিয়া, আর নাচটা হলো প্রযোজক ধাতু। এবার আসি নাম ধাতু। নাম ধাতু হলো কোনো কোনো শব্দে নামবাচক শব্দ যদি ক্রিয়ার কাজ করে সেটাকে আমরা নাম ধাতু বলতে পারি। যেমন বাবা ঘুমাচ্ছেন, বাবা ঘুমাচ্ছেন। ঘুম, ঘুমটা সহজ যদি মনে রাখার উপায়, ঘুমটা নাউন আর ঘুমাচ্ছেনটা হলো ক্রিয়া, তাই না? তাহলে এটা আমরা নাম এটা বলতে পারি যে এটাও নাম ধাতুর ক্রিয়া। আবার বলতে পারি কঞ্চিটি বাকিয়ে ধরো, মানে বাক, এটা হলো বাক নাউন, বাকটা হলো নাউন, আর বাঁকা বাকিয়ে ধরাটা হলো ক্রিয়া, তাহলে ওটাকে আমরা নাম ধাতু বলতে পারি। আরেকটা আছে কর্ণবাচক ধাতু। কর্ণবাচক ধাতুর সংজ্ঞা হলো যেখানে কর্তার থেকে কর্মটি মুখ্য হয়ে দাঁড়ায়। অর্থাৎ একটা শব্দ, যেমন একটা বাক্য লিখি, আমি বইটি হারিয়ে ফেলেছি, বইটি হারিয়ে ফেলেছি। এখানে কোন শিক্ষক হয়তো কোনো ছাত্রকে একটা বই পড়তে দিয়েছে, নির্দিষ্ট দিনে ফেরত না দিতে পারে ছেলেটি জানালো যে, বা ছাত্রটি জানালো যে, স্যার আমি বইটি হারিয়ে ফেলেছি। তখন স্যার খুব মনে কষ্ট পেল,